যে সবাই মিলিয়ে মিশে যেভাবে সুন্দর হয় ওই পরিকল্পনার লোকে আমরা আমাদেরকে এখানে ডেকেছি। সেই জন্য যাক সময় কম, আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবাই ব্যবসায়ী আমরা 4টার মধ্যে শেষ করার চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ হয়তো 10 মিনিট লেট হবে, কিন্তু প্রোগ্রাম শেষ করে যাবে ইনশাল্লাহ। এই পর্যায়ে এখন আপনাদের সম্মুখে সম্পূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করবে আমাদের প্রিয় ভাই, বারবার কারা নির্যাতিত আমাদের সকলের ভাই, প্রিয় ভাই, যার সাথে আমারও জেলে আমরা একসাথে ছিলাম, যে সে আমাদের ভাই, সবাই ওনাকে চিনে। আমাদের প্রিয় ছাত্রনেতা জনাব নাসিরউদ্দিনকে সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ব্যাংকের বাজার ব্যবসায়ী বিন্দু যারা আছেন এখানে, আমার আসলে কথা বলতে এখানে আমি যতটুকু জানি ব্যাংকের বাজার ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়ী কমিটি যে আগে থেকে হয়ে আসছে, বাজার কমিটির সভাপতি সাধারণত চেয়ারম্যান হয়, কিন্তু এখন যেটা আমাদের চেয়ারম্যান নাই, সেক্ষেত্রে বাজার কমিটির সভাপতি কী হবে এটা তো আসলে আপনাদের দোকানদাররা আছেন, দোকানদাররাই হয়তো সিদ্ধান্ত নেবে। আর এখানে যে যারা আছেন তাদের মধ্যে মনে হয় অনেক দোকানদার নাই। টোটাল আমার একটা জিনিস জানার, যারা আয়োজন করছে তাদের কাছে, সেটা হলো বাজারের টোটাল দোকানদারের সদস্য কতজন, এটা আমার জানার, তাদের কাছে জানার ইচ্ছা। তারপর হচ্ছে ওনারা একটা তালিকা করে আনছে এখানে সবার সামনে। এখন আপনারা এটা কতটুকু জানেন দোকানদাররা, সেটা আমার জানা নাই। তো আমার বক্তব্য হলো এখানে যে তালিকাটা ওনারা করে, তাহলে আজকে এই বৈঠকটা কেন, ওনারা এই প্রশ্নের জবাবটা দিয়ে যাবেন, ঠিক আছে? যদি তালিকা আগে থেকেই হয় তাহলে আপনাদের সাথে আলোচনার তো দরকার নেই। আপনাদেরকে বলবো যে আমরা কমিটি করছি, আপনারা এই কমিটির দিন আমাদের সে সহযোগিতা করবেন, এটা শেষ কথা। আর আপনাদেরকে অনেকেরই কথা বলার জন্য বারবার বলতেছে, আপনারা বলতেছেন না, পরে কিন্তু নিচে যাই বলবেন যে এটা হয়েছে আমরা বলার সুযোগ পাই নাই, আমরা বলার সুযোগ দিয়ে নাই, বা আমরা এটা মানি না, কেউ বলবেন মানি। তো এটা আসলে নিজেদের বলার চাইতে আপনারা বলার সুযোগ আছে, বলেন, কথা বলেন অলরেডি। তাহলে এখানে কতজন সদস্য আছে, কতজন সদস্য আসে না, সেটাও তো একটা তালিকা হওয়ার দরকার ছিল। এখন ওনারা একটা তালিকা করছে না করছে সেটাও আমি জানি না আয়োজকেরা। এখন আপনারা যদি কিছু দোকানদার কথা বলেন ভালো হয় এই বিষয়টা নিয়ে, মানে বাজার কমিটি ওনারা যে তালিকাটা করে আনছে ওইটাই চলবে, আর নাকি আপনারা অন্য কোনো কিছু করতে চাচ্ছেন। আর একটা বিষয় হলো, আমি আসলে অসুস্থ, 9 তারিখে আমার মায়ের অপারেশন করাইছি। আমি অনেক মাধ্যমে শুনতেছি অনেকে অনেক দোকানে মানে টাকা পয়সা দাবি করতেছে বা অনেক কিছু করতেছে, যা পুরাটা আমার উপর দায়ভার আসতেছে, বা অনেকে বলতেছে যে এটা নাসিবে বেড়াচ্ছে। আপনাদের এইখানে যারা আছে দোকানদার, যদি এমন কেউ বা তারা কোনো দোকানদারের কাছে যায় বলে যে নাসিবে এই কাজের জন্য বাড়াইছে, তারা বান্ধি রেখে আমার ফোন দিবেন, একদম স্পষ্ট কথা, তারা বান্ধি রেখে আমার ফোন দিবেন, সে যে হোক, যত বড় নেতা হোক। আমার নাম বিক্রি করি, সে আপনার থেকে টাকা নিবে বা সাদা বিক্রি করি, এটা তো আমি মানি নেব না, এটা দায়ভার তো আমার, আরেকজনের না। বাজারে হাঁটিয়ে সবাই বলবেন যে নাসিরের লোক পাঠাইছে, টাকা নিয়ে গেছে, নাসিরের সাদাবাজি করতেছে, সব কিছু নাসিরের উপর। এখন এলাকায় 7 তারিখে এখানে মামুন সাহেবের কি ঘটনা ঘটাচ্ছে সবাই জানে, বাজারের দোকানদাররা। এখন মামলা হবে, মামলা সবকে মামলায় করবে, যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করতেছে। আমি কি মামলা দিতেছি? সবাই বলতেছে যে এটা নাসিরে করতেছে, মামলাটা সব কিছু নাসিরে দিচ্ছে। এটার মানে কি? এটা কি মানে আমাদের শেষ করে দেওয়ার জন্য কি পরিকল্পনা করতেছে নাকি, এটা আমি জানি না। এটা কিন্তু আসলে বেশি ভালো হইতেছে না, তারাই করতেছে সাবধান হয়ে যাবে, ঠিক আছে? আমার মধ্যে বিজ্ঞানী শেষ। যদি আর কিছু বলা লাগে পরে বলতেছি, আপনারা যদি দোকানদাররা কোনো কথা বলতে চান বলেন। ধন্যবাদ নাসিরকে। আমরা তো আসলে আমাদেরকে বলতেছি, যদি আমাদের পক্ষ থেকে কোনো কথা থাকে বা অনুষ্ঠান আগে দিতে পারে, কমিটি বলতে আমরা এখানে বৃষ্টি ছিল, আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে, তো এটা কিছু অংশে দাম খাইছে, আমরা দক্ষিণ দুটো খাইছে, অন্য দিক থেকে কিছু কমাইছে। দেখ আমরা যদি আমরা একটা খসড়া কমিটি করেছি, এটা ঠিক আছে, তার মানে এইভাবে এটা হয়তো ফাইনাল এরকম না। যদি এটা হয় যে এটা অনুমোদন হয় তাহলে ফাইনাল হবে। তা আমাদের কথা হচ্ছে যে আমাদের কিন্তু একটা পরামর্শ বৈঠকও বলা যায়। তো আমরা একটা ঘটনা করছি, কারণ হয়তো ঘোষণাটা আমাদের অনুমোদন না হইতে পারে, হইতে পারে। আলহামদুলিল্লাহ যদি হয় আমরা আমাদের একটা আপত্তি আছে, আমরা যারা কমিটি হবে বা আমরা একটা ঘোষণা করবো, যদি এটা অনুমোদিত হয় তাহলে আমরা পরিসরে এখানে একটা প্রোগ্রাম করবো। এই জন্য আমরা এই জন্য
আমরা প্রতিনিধি হিসাব থেকে বলতেছি আর কি। তো হয়তো এখানে 50% বা 60% আসছেন, হ্যাঁ 40% আসেন না। তো আমরা ওই জন্য ওই যে লাফিয়ার বিষয়টা জানি না, আমরা এই জন্যই ওই এরকম সিদ্ধান্ত একটা সময় নিয়ে আমরা ওই কাজটা করতে পারি না। যেহেতু কমিটিটা সিদ্ধান্ত হয়েছে এরকম যে কতটা যে চেয়ারম্যান হওয়ার প্রত্যেক বাজারের সভাপতি সবাই জানে, কিন্তু আমাদের তো সার্ভিস নাই। আমরা সম্পর্কে আমরা মানিত অবস্থান আমার পর্যন্ত হয় এরকম আমরা একটা কমিটি তৈরি করেছি। আমরা আশা করি আমরা এই যে কমিটিটা ঘোষণাকে নিয়ে এসেছি যে আপনাদের আশা করি এটা আমরা ফাইলও হবে। এরপরেও যদি না হয় কমিটি ঘোষণা করে যদি কারো অভিযোগ থাকে সবাই অবশ্যই বলবে, আমরা সংশোধন করে নেব, তার সমস্যা সমাধান হয়ে যাবে। আর বাকি আমি তাহলে মাঝখানে বলি, সেটা হলো যে চেয়ারম্যান যেহেতু নাই, আপনারা ডাইরেক্ট সভাপতি ঘোষণা করতে পারেন না। সহসভাপতি একজন আমরা মারফত ঘোষণা করতে পারেন, ডাইরেক্ট সভাপতি ঘোষণা করা এটা হলো কথা। এটা আপনারা কি সবাই একমত আছেন না? এটা কারণ সভাপতি যদি চেয়ারম্যানই হয়, তাহলে চেয়ারম্যান যেহেতু নাই, তারা তো সভাপতি ডাইরেক্ট ঘোষণা করার সুযোগ নেই। সহসভাপতি একজনকে মারফত সভাপতি ঘোষণা করতে পারে না, আমার কোনো সমস্যা নেই। আমরা সভাপতি বলতে পারলাম তো সভাপতি ঘোষণা করবো, যদি সভাপতি নেই ঠিক আছে। আমাদের বইটা কিছু আপনারা দোকানদাররা কথা যদি না বলেন, পরে তো নিচে যাই করবেন যে আমরা কথা বলি নাই বা এমনি হয়েছে, এই কথাগুলো কথা বলি না বাইরে যায়। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা ওনারা আমাদেরকে বলছে যে আমরা একটু ব্যবসাতে কোনো কথা আছে কি, যদি কিছু কথা থাকে আমরা সামনে বলেন। নাসিরা বলছে যে আমরা নিচে যাই কোনো কথা বলিয়ে না। আমার একটা কথা, নাসিরের কথাটা আমার ভিতরে আসছে যে আমরা এখন ব্যবসায়ী এবং যারা মালিক বাজার যারা আছি এক নম্বরে, যারা এই বাজারের সম্পদের মালিক আছেন, দোকানদারের মালিক আছেন, তাদেরকে একটা উপদেষ্টা হিসেবে রাখবেন। যাদেরকে আমরা মনোনীত হয় তাদেরকে রাখবেন। যারা সংখ্যাগরিষ্ঠ বেশি আছে, জায়গা বেশি আছে, টাকা পয়সা বেশি আছে, সম্মানী ব্যক্তি, তাদেরকে রাখেন। এটা হচ্ছে বাজারের উপদেষ্টা হিসেবে তাদের একটা হক আছে। 2 নম্বরে, আমরা গণতন্ত্রের জন্য সবাই কেউ লিখেছে এখানেও বসা আছে, কেউ অন্যান্য জায়গাতে নির্যাতিত হয়েছেন, সেটা আমাদের সবাই জানেন। এখানে বলা করার কোনো সময় নেই। নির্বাচন দেন, গণতন্ত্র কি আওয়ামী লীগ, জনমত, বিএনপি, আমরা এটা বোঝার দরকার নেই। এটা দরকার নেই, সব জায়গাতে হয়েছে। এখন যাতে আমরা এই প্রতিষ্ঠান আমরা আসি গেছি, ইনশাআল্লাহ আমরা নাসির ভাইয়ের কাছে আমার একটি আবদার, শব্দবদ্ধ নিয়ম নাসির ভাই বলতেছে, নাসির ভাই আসলে আমার ঘটনা সত্য, তো সত্যটারে আমরা বাস্তবায়ন করতে গেলে প্রমাণ করতে হবে। ভোট দিই, ভোট ব্যবস্থা করেন, 3টা সেক্টর করতেন, যার মনে চায় সে যারা সভাপতি সেক্রেটারি নির্বাচন করি, অধিকারটা 4টা দেওয়া আছে এটা দিয়ে দেন। এই বলে আমার বক্তব্য বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইকে। বাজারের যে বিষয়ে নির্বাচনের কথা বলা হচ্ছে, বিষয়টা আমরা একবার নির্বাচন করছি, এটা হলো 2001 সালে। 2001 সালে আমি তো আপনাদের কথা বলছি, 2001 সালে নির্বাচন করার পরে ওই কমিটির সেক্রেটারি ছিল জসিমউদ্দিন, এটা নির্বাচিত করেছে। আর ওই 2008 সালে 2008 সালে আর ওখানে ওই সদস্য ছিল হোসেন ভাই। ওই বাজারের জন্য 2টা পদে থাকে, বাজারের জন্য 2টা পদ থাকে, গুলো করে দিতে হয়। আমরা 2টা পদ, এর পরবর্তীতে তো গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তখন এটা উঠে গেছে। এবার আমরা জানি করছিলাম, আমরা সব থাকি, আমরা তখন কমিটিতে ছিলাম, এটা তখন ছিল। আমরা এটা সিস্টেম করেছিলাম যে এটা সবসময় 3 বছর 4 বছর আমরা নির্বাচনের মাধ্যমে সদস্য তৈরি হবে। কিন্তু পরবর্তীতে আমরা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আমরা এটা শেষ হয়ে গেছে। অটোমেটিক আমরা সেক্রেটারি একটা অফিস হবে, সে ছাড়া অন্য কমিটি কি আছে এটা আমার মনে কেউ জানে না। জানছেন একজনে বলুন, একজনে কমিটি সভাপতি সেক্রেটারি সব দায়িত্ব নেওয়া হয়েছে। এইভাবে কোনো কমিটি হয় নাই, আমি তো কোনো কমিটি হয় নাই। আর আমরা যখন দায়িত্বে ছিলাম, আমি 2001 সাল থেকে
2010 পর্যন্ত কমিটি দায়িত্বে কিন্তু আমরা এরকম সিস্টেম আমাদের পূর্ণাঙ্গ ক্যাবিনেট ছিল, পূর্ণাঙ্গ কমিটি ছিল। আমরা 10 জন বৈশ্বিক প্রত্যেক মাসে 6 মাসে 3টা ফটো করি, বাবার ভালো মন্দ দেখতাম, বাবার অন্তত বিচার আচার সবগুলো এখান থেকে অফিস আমাদের অফিস ছিল, সব করা হয়েছে। কিন্তু সেটা না থাকার কারণে এখন যেহেতু এই পর্যায়ে তো বাবার হাত দেখতে হবে। এই মুহূর্তে তো ভোট দিলে ভোটটা করা হবে না, ভোট করার প্ল্যানিং করা আছে। প্রথম কথা হলে আমাদের এখানে সব অনেক জায়গা আছে, আমি সব বলছি এটা আমরা আমাদের প্ল্যানে আছে যে এখন যেহেতু একটা গভর্নমেন্ট করে সবাই জানেন, এখন হলো সরকার চলছে, এটা স্থায়ী সরকার না। তো এখন এই সমস্ত মুহূর্তে ওই সমস্ত প্রধান সংস্থায় দায়িত্ব নিবে না। তো একটু স্থিতি হোক, বাজার অবস্থান তেমনি হচ্ছে যে প্রথম তো 5 তারিখ 6 তারিখ তো বাজারের দায়িত্বে ছিল না, ছিল না। পরে আমাদের আহ্বান হিসেবে বলে একসাথে আমরা সব দাঁড়িয়ে তোমাদের কি সমস্যা, তোমরা ডিউটি করো, ডিউটি না করে তোমাদের সাথ হবে, আমরা তাদেরকে ইয়া করি দুধ দপরি বসাই দিয়ে তোমরা তোমাদের কথা দিবে, আমরা দায়িত্ব আছে, আমরা লোক আছি না। আর আমরা তো চাপ দিব সারা দিনে ডাকে বুঝি তুমি সারা কালেকশন করো, এটা চালিয়ে দাও, এটা করতেছে। তো তাহলে আমরা ছাড়ে দিলে তো আসলে সমস্যা, এটা আমরা নিজেও বুঝি, আমরা তাহলে ব্যবসা করি, আমরা টুকটাক সবার টুকটাক দোকানে প্রতিভাটা আছে, দোকান ছাড়ে দিলে তো দোকানে কি অবস্থা হবে সেটা আমরাও জানি না। তো এটা আমরা হাল ধরার জন্য আসলে এটা একটা হাল ধরা, অন্য কিছু না। এটা কাজ এমন না যে কমিটিটা আদিবার জন্য মেয়াদি ধরে দিতেছে, এটা এরকম না। আমাদের প্ল্যান আছে যারা এই কমিটিতে থাকবেন, এই কমিটি নির্বাচন করা দিবেন সামনে, যার সামনে এই একটা গভর্নমেন্টের নির্বাচন হবে, গভর্নমেন্ট চেঞ্জ হোক, আবার ইনশাআল্লাহ সবাই যাবে 3 ব্যাচ সমস্যার জন্য একটু তৈরি দিতে হবে সবাই। তো এখন আপনার সঙ্গে এখন আমাদের সাথে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের সবারই প্রিয় ভাই হারিস আহমদ ফ্যান। উপস্থিত ব্যাংকের বাজারে ব্যবসায়ীবৃন্দ, আজকে ব্যাংকের বাজার পরিচালনা কমিটি পরিচিতি সভা উপলক্ষে ঘোষণা উপলক্ষে উপস্থিত আমাদের এই এলাকার কৃতি সন্তান, ফেনী জেলার গর্ব, সুনামধন্য সাংবাদিক জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই, উপস্থিত দাগনভূঞা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন আমাদের ছোট ভাই নাসির উদ্দিন, উপস্থিত দাগনভূঞা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছোট ভাই ফরাস, উপস্থিত আছেন দাগনভূঞা উপজেলা যুব দলের সদস্য ব্যাংকের বাজার ব্যবসায়ী আলাউদ্দিন আলো, উপস্থিত আছেন আরো সিনিয়র অনেক ব্যবসায়ী উপস্থিত আছেন। সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি রাজনীতি করি, পাশাপাশি ধরেন 7-8 বছর হয়েছে, আপনারা সবাই জানেন আমি ব্যবসা করি। এখন কথা হচ্ছে ব্যাংকের বাজারে আমি এই 7-8 বছর দেখছি, অতীতেও ব্যবসা না করলে সার্বক্ষণিক ব্যাংকের বাজারে ছিলাম, এই অনেক ব্যবহারই করছি, সবার সাথে সুসম্পর্ক ছিল। কিন্তু ব্যাংকের বাজারে কোনো কমিটি ছিল না, একজনে অনিয়ম কমিটি, কেউ কথা বলার সুযোগ নেই, কেউ কোনো কথাও বলার সুযোগ নেই। আজকে তো সবাই কোনো কথা বলে, তবে ব্যাংকের বাজারে আমি আমার অ্যারেস্ট করার জন্য পুরুষ আসছে, তুমি বানাইছি, কোনো ব্যবসায়ী কিন্তু খবর হলো না, হয়তো মনে ভালোবাসছে, নিন্দা করছে, তারা এটার সাথে জড়িত, কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এটার কারণ হচ্ছে হয়তো আমি মানে নিচ্ছি একটা, আমি রাজনীতির সাথে জড়িত আছি, এটা হতে পারে। এখন কথা হচ্ছে আমরা আজকে যে কমিটি আপনাদের সাথে উপস্থাপন করা হবে, এরা সবাই সুনামধন্য ব্যবসায়ী, এরা সবাই ব্যবসায়ী। এখানে কোনো বৈষম্য বা এখানে কোনো কারণে ছজন ব্যক্তি হিংসা করে এখানে কমিটি করা হয়নি। দাগনভূঞা উপজেলা যেভাবে বিভিন্ন সরকারি নিয়মে কমিটি করার কথা, এই ইউনিয়নের চেয়ারম্যান বাজার কমিটির সভাপতি, কিন্তু চেয়ারম্যান না থাকায় সবার সম্মতিক্রমে অস্থায়ী চেয়ারম্যান
দায়িত্ব কেউ না আসক বা কেউ না থাকুক এই ভিডিও টাকা রাত বাইরে সভাপতি হিসাবে যেহেতু আমি সিনিয়র ব্যবসায়ী তুমি ভালো মানুষ এই কারণে আমরা তারা করছি আপাতত তার ভারপ্রাপ্ত সভাপতি বা সভাপতি রাখেন। এখানে আমি অন্তত মনে করি আমরা যারা রাজনীতি করি, আমি পুরসির নির্বাচন থেকে রাজনীতি করিয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, অনেক মামলার নাম গেছে, টাকা দিয়ে মামলাতে পাচ্ছি, পুলিশের হয়রানি পাচ্ছি। আমরা জানেন বেকের বাজার ব্যবসা করতে আমার প্রতি অত্যাচার করবার আমার দোকানে হামলা করতে গেছে। তা আসলে আমরা হুট করি হাইব্রিড বা ওই 2 বছর 2 মাসের সৃষ্টি হলো এই বেকের বাজারে। আপনারা জানেন 20 জন লোক ফেরিতে 15 মিনিটে আমাদের কষ্ট হইতো, আজকে 17-18 বছর, কিন্তু এখন হাজার হাজার বিএনপি দেখতেছি। এটা আসলে আমরা নিজেরাও বুঝতেছি না এরা কারা। বিভিন্নভাবে মানুষের কাছে চাঁদা দাবি করতে আমাদের কাছে আসতেছে, খবর চাঁদা দাবি করতেছে, হুমকি ধুমকি দিতেছে। আমাদের হাইকমান্ডের নির্দেশ, জেলা নেতৃবৃন্দের নির্দেশ হচ্ছে যদি কোনো প্রমাণ সহ কোনো নেতৃবৃন্দের বিরুদ্ধে অভিযোগ ওঠে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে। আমি বারবার বেরকম করে দিছি, বারবার বলছি কোনো ব্যবসায়ী থেকে কেউ যদি চাঁদা দাবি করে, কেউ যদি দোকান বন্ধ করিয়ে টাকা আদায় করার কোনো ভয় তারা করে, আপনারা যারা রাজনীতির সাথে জড়িত আপনারা আমাদেরকে জানাবেন। নাম গোপন থাকবে, নাম পরিচয় গোপন থাকবে, আপনারা প্রমাণ সহ দিতে উৎপট করি ফেয়ারিটি আসাইছে, আলোটি আসাইছে, নাসারেটি আসাইছে, রাত নিয়ে কেউ তোর কথা বলে দিকে উস্কানি দিছে, আন্দাজি কথা বলিয়ে না। আন্দাজি কথা সমস্যা, একজনের হিসা লাগাই দিবেন, আপনারা পয়সা দিবেন। এটা করি না প্রমাণে কিন্তু যারা করবেন তাদের অসুবিধা হইব। কথা বলছেন আমরা তো শুনেন, আমরা একটা পত্র মানুষের সেলাম তবে ব্যাখ্যা জানি আমরা, কিন্তু করি না। কিন্তু আমরা সহবস্থান ব্যাখ্যা বাজারে আমরা চাইছি সহবস্থান, কিন্তু এটা থাকতে না। কারা দেন আপনারা জানেন, কারা দেন? আপনারা 10-12 দিন আগে এখানে যে নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে কারা করছে তাও জানেন। আজকে অনেকে মায়া কান্দা কাঁদতেন, অনেকে মায়া কান্দা কাঁদতেন, কিন্তু শুনেন আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। তবে যারা আয়নাঘর বানায় এইভাবে মানুষকে হত্যা করছে, একদিন আয়নাঘর না থাকার সাথে মৃত্যু পাবো, তাদের জন্য আজ সবার অনেকেরা মায়া কান্না হয়। যাক, এটা রাজনীতির বিষয়। তবে আপনাদের পাশে আমরা আছি, জাতীয়তাবাদী বিএনপি আছে, জামাতের নেতৃবৃন্দ আছে, জামাতও এটার পক্ষে। আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা আমাদেরকে জানাবেন। রাজনীতিতে ব্যবসার সাথে রাজনীতি করাই করুন। আপনার যারা ব্যবসায় রাজনীতি করবেন, ব্যবসায়ীদের মধ্যে যারা রাজনীতি করেন, ফৌজ পদবি থাকলে আপনারা হয়রানি হলে এটা আপনাদের দায়িত্ব। এটা কমিটির কোনো বিষয় নয়। আমি হয়রানি হয়েছি ফৌজ পদবির কারণে, এটা আমার বিষয়। আমি কোনো কমিটির দোষারোপ করিনি। সুতরাং এরকম করি না, রাজনীতি করার মিছিল মিটিং করছে, মানছে নয়, প্রতিশোধ মতো আছে করে ব্যবসায়ী। এখানে যার সাথে সমস্যা আছে সমাধান করে গেলাম, তো কোনো সমস্যা নেই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন না, আপনাদের সাথে আমি আসি। তাই বলে আমি আমার সম্পর্ক আলোচনা শেষ করব। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে এখন আমাদের সম্পর্কে বক্তব্য পেশ করবে সানরাইজ ইনস্টিটিউট বেকের বাজারের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও আলোকিত ফেনী সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, ফেনী জেলা গৌরব, আমাদের বেকের বাজারের গৌরব, আমাদের প্রিয় ভাই যারা মোহাম্মদ সাদাত হোসেনকে তার বিস্তারিত আলোচনা, পরামর্শমূলক বক্তব্য এবং আমাদের কী করণীয় সব বিষয় মিলিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিশেষ অনুরোধ করেছি। বেকের বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার কয়েকজন সহকর্মী সাংবাদিক এখানে উপস্থিত রয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ডাক্তার তরিকুল ইসলাম রিপন আমার অত্যন্ত স্নেহাস্পদ। সে যেভাবে বলেছে একেবারে বিস্তারিত বা গুরুত্বপূর্ণ। আসলে এরকম কথা বলার মতো এখন সময়, সুযোগ বা আমার ব্যক্তিগত ইচ্ছাও নাই। আপনারা জানেন যে আমি ইতিমধ্যে খুব গুরুতর অসুস্থ হয়েছিলাম। এর মধ্যে আমি ওনাদেরকে কথা দিয়েছি যে আমাদের এলাকার কোনো প্রয়োজনে যখনই দরকার হবে, শুধু ব্যবসায়ীদের নয়, এলাকার অন্য কোথাও যদি সামাজিক কোনো প্রয়োজনে
আমাকে ডাক দেওয়া হয়, আমি চেষ্টা করবো আসতে। আমি আমার কথা রাখার জন্যই আজকে এখানে এসেছি। আপনারা যে কথাগুলো বলেছেন এগুলোই অনেক গুরুত্বপূর্ণ। এই কথাগুলো আমরা আসলে অনেক সময় বলি যে আমরা কাজের চেয়ে কথা আমরা বেশি বলি, যে আমরা কথা বলে বলেই দেখেন যে আপনারা এবার যে আমাদের যে সমস্যাটা আমাদের দেশের উপর দিয়ে গেল, আমাদের যে এতগুলো সন্তান তুল্য শিক্ষার্থী তারা প্রাণ হারালো এবং দেশের যে সম্পদের ক্ষতি হলো, বলেন এটা কী কারণে হয়েছে? বলুন, শুরুটা কোথায় থেকে হয়েছে? শুধু কথার কারণে নাকি? একজন সাংবাদিক আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছিলেন, আর উনি উত্তর দিতে যাই একটু তাচ্ছিল্য করে কথা বলছেন, খোঁজা দিয়ে কথা বলছেন, এরকমই তো। এবং এর পরে পরে আমরা দেখবে যে এখন ফেসবুকে তো ছেলেপেলেরা অনেকগুলো ট্রল করতেছে। ওই যে ওবায়দুল কাদের যে কথাগুলো বলছিলেন তখন, আনিসুলক যে কথাগুলো বলছিলেন, এই কথাগুলো নিয়ে এখন তারা ট্রল করতেছে। যে তারা মনে করতেছে যে এমন কথাবার্তা বলছে যে তাদের কথাগুলোর কারণে মানুষের মধ্যে আরও উত্তেজনা ছড়াই গেছে। এবং এই উত্তেজনা দিন দিন যেখানে কথা ছিল যে তাদেরকে ডেকে যে সমস্যাটা সমাধান করা, কিন্তু এটা ছোট্ট সমস্যা, এটা এত অনেক বড় হয়ে গেল যে দেখা গেছে আমাদের দেশে এক ধরনের অভ্যুত্থান হয়ে গেল এবং এতগুলো তাজা প্রাণ আমাদের দেশে ঝরে গেল। আমাদের দেশে কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়ে গেল। আমাদের দেশে এর আগেও কিন্তু এই ধরনের আন্দোলন হয়েছে, বিশেষ করে 90 সালে যে এরশাদ সরকারের যে পতন হয়েছে, আমরাও তখন স্কুলে পড়ি মাত্র, এখানে অনেকে আছে তারা হয়তো 90 সালের কথা মনে থাকার কথা না। আমরা তখন দেখেছি যে দীর্ঘদিন আন্দোলন, হঠাৎ করে এরশাদের পদত্যাগের খবর। কিন্তু এরশাদ কি দেশ থেকে পালাইতে হয়েছে? পালাইতে হয়। এরপরে 96 সালে যে একটা আন্দোলন হলো, এটা আমরা দেখছেন না যে বেগম খালেদা জিয়া যে নির্বাচনটা করলেন, এরপরে একটা আন্দোলন হলো। তো এই খালেদা জিয়া দীর্ঘ রাত পর্যন্ত সংসদ ডেকে বিষয়টার সমাধান করে উনি পদত্যাগ করেছেন, কিন্তু উনি কি দেশ ছেড়েছেন? দেশ ছাড়তে হয় না। তাহলে এবার বুঝেন যে আমাদের এবারের দেশের অবস্থা, যে অপরাধের মাত্রা কোথায় গেছে। যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, এটা কি আমাদের দেশের জন্য শোনা হয়েছে? এটা অনেকে হয়তো মজা করতেছে, যে অনেকে এটা তো বলতেছে যে আমাদের দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা বলতেছে না। কথাটা আসলে একেবারে অসত্য না। কারণ স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ যে অধিকার আদায়ের জন্য তখন যারা প্রাণ দিয়েছিলেন, এবারের এই আন্দোলন সংগ্রামটাও এর কোনো ব্যতিক্রম না। যে মানুষকে কথা বলতে দিচ্ছে না, যে বলে দেওয়া হয়েছে সংবাদপত্রগুলোকে এবং টেলিভিশনগুলোকে যে নির্দিষ্ট এই জায়গায় কথা বলতে হবে। আমাদের এখানে কারো মনে আছে কিনা আমি জানি না, আমি একবার আমিরুল্লাহ মাদ্রাসার একটা ওয়াজে এসেছি। সেখানে হলো মাওলানা আফসারি সাহেব ওয়াজ করছিলেন। ওয়াজ শেষে তার একজন মুরব্বী আমাদের এলাকার, আমার এই মুহূর্তে তার নাম মনে আসতেছে না, ওনাকে বললো যে হুজুর আমরা তো কি ওয়াজ করলেন এতক্ষণ বেটে, এগুলো তো এনে গল্প গুজব করি সময় কাটাই দিলেন, আমগরে তো কোনো এগুলো কোনো করোনা দিক থেকে কোনো কথা বললেন না। হুজুর অনেকক্ষণ নিরুত্তর ছিল। ওই লোকটার বেশি বাড়াবাড়ির পরে এরপরে হুজুর উত্তর দিলেন যে আমাকে তো এখানে টাকা দিয়ে আনছে এবং আমাকে দাওয়াত দেওয়ার সময় বলে দেওয়া হয়েছে যে এর বেশি বলা যাবে না, যে আপনি এই কথাগুলো শুধু বলবেন, এর বেশি বলা যাবে। তো হুজুর আরো বেশি কথা বলবে কেন? কথাটা বুঝছেন তো? কি ঠিক এভাবে আমাদের ইমাম সাহেবদেরকেও আপনারা শুনছেন বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়েছে যে মসজিদে কথা বলতে, উনি ওনার মতো করে কথা বলতে পারবেন। আমাদের দেশের ওয়াজ মাহফিল তো একেবারে বন্ধ করে দিচ্ছে নাকি? বলেন এটা বন্ধ করে। আমার এখানে ভিন্ন দলের মানুষও দেখতে পারেন, কে কি দল করেন আমি জানি না, এটা আমার জানার বিষয় না। কারণ আমি ব্যক্তিগতভাবে এখানে তো 2-3 দলের নেতারা আছে, আমার কোনো রাজনৈতিক কোনো দলে আমার নাম নেই। সুতরাং আমি যেটা বলতে চাই, এই যে ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে, এটা বলেন এটা কি আমাদের দেশের কোনো উপকার হয়েছে? আমাদের ছেলেপেলেগুলার উপকার হয়েছে? বরঞ্চ আমরা যে ছোটবেলায় যে বিভিন্ন জায়গায় যাই, যে আমরা ওয়াজ মাহফিল শুনতাম, এই যে কথাবার্তাগুলো হুজুরদের শুনতাম, এটার থেকে আমরা কিছু শিখছি না? আমরা অনেকেই এখানে শিখছি। অনেকে দূর দূরান্তে চলে যেত। আপনি ব্যাকের বাজার থেকে সিটিংয়ে গাড়ি ভাড়া করে চলে যেত, যে সিটিংয়ের ফেরার প্রয়োজনে মাহফিল, এখানে এরকম অনেক আছে। তাহলে এই যে জিনিসগুলো যে বন্ধ হয়ে গেল, তাহলে তো আমাদের দেশের যে ধর্মচর্চা বলেন, আমাদের নৈতিক চর্চা বলেন, আমাদের সাংস্কৃতিক চর্চা বলেন, এগুলো তো সব বন্ধ হয়ে গেছে। তাহলে এগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে কি দাঁড়ায়?
কিশোর গ্যাং দেখছেন না আপনারা যে কিভাবে ছড়াই গেছে, একদম পাগলা কুকুরের মতো কিশোর গ্যাং। যে শুধুমাত্র এটা শহর এলাকা, একদম অত্যন্ত গ্রামেও। আমার স্কুলটা তো মাত্র 8 পর্যন্ত পরে এখানে ছিল। এখানে 2-4টা ছেলে আমি খবর পেলাম যে তারা এরকম হয়েছে, হয়তো ছোট অন্যরকম হয়েছে, তাদের চাল চলন এরকম। কারণ কি বলে যে এরা তো এরা অমুকের সাথে চলে। এর কি দেখা যেত যে এদের যখন পেছনে যখন খোঁজ খবর নেওয়া হতো, দেখা যেত যে তাদের কিছু বড় ভাই আছে। শুনছেন না আপনারা? এদের বড় ভাইদের ভয় আর কথা বলা নাই। আগে আমরা যখন ছোটবেলায় ছিলাম, যে আমরা বাজারে এসে আমরা মনে করতাম যে পুটু ভাই উনি হচ্ছে আমাদের বড় ভাই, রাহাত ভাই হলো আমার বড় ভাই। ওনার সামনে দিন চলার সময় আমাকে বলা থাকতে আবার কথা বলতে, আমরা এরকম চলছি তো অনেকে ভাই। কিন্তু বা আমাদের কোনো যদি ভুল ত্রুটি দেখতো তাহলে দেখা গেছে বড় ভাইরা ওইভাবে আমাদেরকে শাসন করতে বা আমাদের বাবার কাছে বলতে, খবর পাঠাইতে যে আমাদের ছেলে তো এটা করতেছে। তো এখন কি এরকম আপনারা পাইছেন গত 4 বছর 5 বছর 10 বছর এর মধ্যে কি এরকম কোনো বিষয় আছে? আর করতে চাই কি হলো, আমাদের সামাজিক যে বিশৃঙ্খলা এটা এমন পর্যায়ে চলে গেছে যে এখানে দেখা গেছে যে বাপের কথাও আর ছেলে শুনে না। অনেক বাপ অসহায়ত্ব প্রকাশ করে যে বাবারে আমি তো ভাই আপনি বলছেন আমি অত্যন্ত লজ্জিত, আমার ছেলে এটা করছে, কিন্তু ছেলে তো আমার কথা শুনে না। তাহলে একটা কথা বলেন যে এই যে ক্ষতিটা হইলো সমাজের, এই ক্ষতিটা কি শুধুমাত্র বিএনপি জামাত যারা সরকারে ছিল না শুধু তাদের হয়েছে? যাদের বাবারা আওয়ামী লীগ করে বা ছেলে অন্য পার্টি করছে তাদের কি ক্ষতি হয় না? তাদেরও ক্ষতি হয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, যে দলীয় এমন এমন লোকজন বসানো হয়েছে যে দেখা গেছে যে সে মেট্রিকও পাস করে না, কিন্তু ওই ছেলে কলেজ গভর্নিং বডি চালায়, ওই ছেলে হাই স্কুল চালায়, মাদ্রাসা চালায়। হয়েছে না এরকম? আমাদের স্কুলের মাদ্রাসার হেডমাস্টার প্রিন্সিপাল এগুলো আমরা শুনতাম যে এগুলা অনেকটা ওই যে বাজারে যেরকম আপনার কি করে এটারে ওই আপনার আড়তে যেরকম দরাদরি হয় দামে, ঠিক এরকম দরদাম ভাঙাভাঙি করে তারপরে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। কারণ এটা যে সব নেতা করছে, সব আওয়ামী লীগের লোকে করছে, এটা কি ঠিক নাকি ভাই? কিছু লোকের মধ্যে ভালো হতো ছিল, কিন্তু এখন ওই খারাপ লোকগুলোর কারণে কি হয়েছে, ভালো লোকগুলোও এখন ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন বাজারে আগুন লাগে তখন কি ভাই এটা কি মসজিদ নাকি এটা মন্দির নাকি এটা দোকান, অমুকের দোকান, বিএনপির দোকান, আওয়ামী লীগের দোকান, এটাকে বাসি বাসি লাগে। লাগতে গেলে যখন জলোচ্ছ্বাস হয় তখন কি হয়, জলোচ্ছ্বাসের সাথে মার যেরকম আসে এটার সাথে হাঙ্গর, কুমির, সাপ, বিচ্ছু সবই তো আসে নাকি? ঠিক এরকম একটা পরিস্থিতি আমাদের দেশে আমরা অতিক্রম করতে যাচ্ছি। এবং এই যে 4 তারিখের সারা দেশের এক ধরনের যে নৈরাজ্য গণহত্যা যেটা হয়ে গেল, আমাদের ফেরির এতগুলো ছেলে যে যাদের প্রাণ হারাইছে তারা জানে কেবল তাদের সন্তানদের ব্যাপারে, তাদের দেখানো লোক কেন বা এখানে কারো বন্ধুবান্ধব স্বজন আত্মীয় দেখতে পারে। এবং 5 তারিখের প্রধানমন্ত্রীর পদে আগের আগ পর্যন্ত অনেক নেতা কি বলতে পারবে যে প্রধানমন্ত্রী এভাবে পালাই যেতে বা চলে যেতে হবে, জানে না। ওনার যে হেলিকপ্টার রেডি আছে এটা উনিও জানেন। আপনারা দেখছেন না মিডিয়ায় বিভিন্নভাবে এগুলো নিয়ে এখন বিশ্লেষণ হয়েছে যে প্রধানমন্ত্রী পদত্যাগের আগের 5 ঘন্টা কেমন ছিল, উনি কীভাবে কাটাইছে, উনিও তখন জানতেন না। কিন্তু এরা 1 সপ্তাহ আগেই তো ব্যবসায়ীদেরকে বলছে যে আমরা অনেকে ওনারা প্রচার অপপ্রচার করতেছে যে আমি পালাই গেছি, আমি সেই, কিন্তু শেখ হাসিনা পালায় না, পালানো বুঝছে না। এটা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে শেখ হাসিনা তো পালাইছে, শেখ হাসিনার অনুসারী আরও যারা ছিল ওই কিছু খারাপ লোকগুলোর জন্য অনেক ভালো লোকও এখন পালাই। আমরা এরকম জানি যে এখনো মামলা মোকদ্দমাগুলোতে যেটা হইতেছে যে এমন অনেক লোক, যে লোকটা ফেরিতে সেদিন ছিল না বা যে লোকটা আপনার ওই হত্যাকাণ্ডে ছিল না বা টোটালি বিভিন্ন অনৈতিক কাজে ছিল না, খারাপ কাজে ছিল না, সে লোকটার নামও চলে গেছে। ওই যে বলছি যে জলোচ্ছ্বাস আসছে যে একসাথে সব পুরো হইয়াটা ডুবে গেছে, এখানে তো আর মসজিদ আর মন্দির বাসা হবে। ঠিক বিষয়টা এরকম, অনেক ভালো লোক আমরা তাদের কাছ থেকে ফোন পাই। আমাদের অবস্থাটা তো পেশাগত কারণে, আমরা সাংবাদিকতা করার কারণে কি হয়, ওই যে আমরা অন্তর্বর্তী সরকারের মতো সবাই একটু কথা বলার কিছু কারো কোনো অভিযোগ, কারো কোনো অভিযোগ থেকে সব শেষ কথাটা, কিন্তু আমরাও যে কথা বলতে পারছি, সব কথা শুনতে পারছি, এটাও এরকম পরিস্থিতি হয়েছে তো ভাই। এখন যে অবস্থাটা হয়েছে, আমরা চাই যে 5 তারিখ থেকে যে অবস্থাটা শুরু হয়েছে এটাকে বলা হচ্ছে যে একটা নতুন বাংলাদেশ।
এই যে বলতেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা, আমি এখানে মনে করি এখানে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এরা শুধু রাজনীতি না, এখানে ব্যবসা বাণিজ্য, আমাদের এই এলাকার অনেক সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সবগুলোকে আপনারাই নেতৃত্ব দেন এখানে যারা আছেন এই ব্যবসায়ীরা। আমার মনে হয় না যে এটা বাইরে আর বেশি লোক আছে। তাহলে আপনাদের এখন কাজ হচ্ছে যে অতীত সময়ে যে অঘটনগুলো ঘটেছে, যে অপরাধগুলো হয়েছে, আমাদের এই যে নাসির যেটা বলছে, পেয়ার যেটা বলছে, যে কারো কারো কথা বলে সেখানে চাঁদা তোলা হচ্ছে, বাবাকে কারো মামলায় আপনার মামলায় দেওয়া হইতেছে, এগুলো বলতেছে, বিষয়টা ছড়াইতেছে। আমরা যেন এগুলো যেন কোনো রাজনীতি না করি। আমাদের দেশ এখনও কিন্তু একেবারে সংখ্যামুক্ত না, এখনও কেউ ক্ষমতায় বসে যায়। এখানে যে বিএনপি বা জামাতের নেতারা আছে তারা কি বলতে পারবে যে ভাই তারা ক্ষমতায় চলে এসছে? ক্ষমতায় চলে আসে না, কিন্তু তারা একটা জিনিস হয়েছে যে লোকগুলো এখন একসঙ্গে অন্তত এখানে বসে কথা বলতে পারে। এই লোকগুলো তো একসময় এরকম হয়েছে যে মসজিদেও ছিল একসাথে বুঝতে পারে, ভয়ে বসে নাই, দেখা হলে কথা বলে, যে বললে যদি ভাই কোনো বিপদ হয়। দাওয়ার সবাব দেওয়া হয়েছে যে আজকেও আমাদের সাংবাদিকদের একটা প্রোগ্রাম করছে, তাই না? বলতে দাওয়ার দিচ্ছে ঠিক আছে, কিন্তু কারণ নিজে বলতেছে যে আমি এসে তো অবস্থা এটা আমি তো আসতে পারি, দাওয়ারটা সঠিক বলে না, এটা আমি জানি। দাওয়ারটা সঠিক রাখি দিলাম। একজন পুলিশের উদ্যোগনা কর্মকর্তা আমাকে বলতেছে যে আমার বন্ধুর মেয়ের বিয়ে আমাকে দাওয়াত দিচ্ছে। প্রথম বললো যে ওকে বন্ধু হিসাবে দাওয়াত দিলাম যে আমার মেয়ের বিয়েতে আসবে। পরে বলতেছে যে আমি তোর শুভাকাঙ্ক্ষী হিসাবে, তোর ভালো চাই হিসাবে বলতেছি, তুই আসিস না আমার মেয়ে, তুই যদি আসিস তাহলে এখানে ক্ষতিগ্রস্ত। তাহলে দেখছেন অবস্থাটা কি? এরকম অনেকগুলো পরিস্থিতিতে আপনারা অনেকে ছোটোখাটো বড় অনেক পরিস্থিতির অতিক্রম আপনারা করছেন, নিজের চোখের সামনে দেখছেন। ভালো আমরা চাই যে খারাপ চর্চাগুলো যেন আর নয়। আমাদের এই এলাকার মানুষ, আমরা মনে করি এরা শান্তিপ্রিয়। কিছু লোক আমাদের এলাকায়ও নানাভাবে বিশৃঙ্খলা করছে, চাঁদাবাজি করছে, মানুষকে কষ্ট দিচ্ছে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তাদের মতো যেন আর কিছু লোক যেন সৃষ্টি না হয়। আমাদের দেশে যে দুর্বৃত্তায়নের যে রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে, যে এখানে কোনো ভোটাভুটি নেই, বলে দিছে যে অমুক এটা অমুক এটা অমুক এটা, এরপরে আর কোনো কথা হয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে। কিন্তু আজকে এখানে একটা কথা কিছুক্ষণ আগে সম্ভবত আদেশ কবির আহমদ বলছিল, আমি ওই রুম থেকে শুনতেছি যে গণতন্ত্রের জন্য এত লড়াই, কত রক্ত দিল, সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠিত হইতে হবে, ভোট দিতে হবে। এই যে কথা বলার এই যে সুযোগ, এটা কি আসলে আদেশ কবির আহমদ এখন থেকে 15 দিন আগে বলতে পারছে? পারে না। এই অন্তত আমরা এই কথাগুলো বলার একটা সুযোগ আমাদের মাঝে আসছে। আপনারা সবাই কথা বলবেন, সবাই সোচ্চার থাকবেন যে কোনো বিষয়ে। যে আপনার পাশে একজন ব্যবসায়ী কোনো কারণে নির্ভীত হয়েছে, আপনারা 5 জন দাঁড়ায় যান, যে তারপরে কেন নেই, বা আপনার এলাকায় কোনো একটা মানুষ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারা 10 জন মানুষ ডাকাডাকি করে নিয়ে দাঁড়াই যান। আপনি একজন নেতাকে ফোন করছেন, সে শুনেন না, আপনি আরেকজনকে বলেন, আরেকজনকে বলেন, বলে আপনারা এটা সম্মিলিতভাবে এটা রুখে দিতে হবে। আমাদের যিনি এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তিনি একটা কথা বলছে যে পুরো বাংলাদেশটা হচ্ছে একটা পরিবার, বলছে না? উনি বাংলাদেশের দায়িত্ব নিচ্ছে বিধায় উনি পুরো বাংলাদেশটাকে একটা পরিবার বলতেছে। আমরা কি এটা বলতে পারি না যে আমাদের ব্যাগের বাজারের ব্যবসায়ীরা সব মিলে এটা একটা পরিবার? আমরা এরকম বলতে পারি না? এখানে কেউ আমাদের বড় ভাই, কেউ ছোট ভাই, কেউ চাচা, কেউ জেঠা, কেউ বাতিজা, ভাই, এরকম আছে তো সবাই। কেউ আমাদের বাবার বয়সী। আমারও একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, আমি সবসময় বাজারের ভালো মন্দগুলো আমি খোঁজখবর কোনো না কোনোভাবে আমি পাই। এই এলাকার মানুষ তো অবশ্যই সেই হিসাবেও খবর নেই। আমরা চাই যে ভাই ভবিষ্যৎটা আমাদের অন্তত সুন্দর হবে। আমাদের যে তিক্ততাপূর্ণ খারাপ দিনগুলো গেছে, আমরা জানি অনেক দিন অপরাধ মানুষ জেল গেছে। আমার বাড়ির আপনারা আমার ওই ভদ্রলোক সম্ভবত ফেনীতে গেছে, উনি সারা জীবনে 2-4 দিনের বেশি যায় নাই। সিলোনিয়া মাদ্রাসায় পর্যন্ত যাইতো এবং বেশিরভাগ সময় হাঁটি যেতেন ব্যাগের বাজার থেকে সিলোনিয়া। বাসে খুব কম উঠতেন, ঝামেলা ভয় ছিলেন তো বলে আমাদের আশ্রম বা ওনার ছাত্রও এখানে দেখতে পারে। তাহলে এখন দেখেন এই লোকটাকেও কিন্তু মামলায় দিয়েছে, নাশকতার মামলা। কথা বুঝছেন তো? আমাদের বাড়ির মাস্টার আজিম সাহেব এই লোকটাকে ক্ষতি করছে আমার জানা নেই, তাকেও এরকম মামলা দিচ্ছে নাশকতার। এই লোকগুলোও দেবে, অবাক লাগে। এই যে বিষয়টা, ওই যে আপনারা জানেন যে নুসরাত হত্যাকাণ্ডের সময় সেখানে আমার একটা ভূমিকা ছিল, আমি কিছু কিছু বিষয়ে প্রতিবাদ করছি, লেখালেখি তো করছি, আবার মানববন্ধন পত্রিকা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি। তখনকার যিনি ছিলেন জাহাঙ্গীর সরকার, আপনারা শুনছেন কি শুনছেন, শোনেন নাই জানি না, উনি যাওয়ার সময় আমাকে কি করলো,
এই যে আমাদের প্লেয়ার বা ওই যে নাসির, তাদের বিরুদ্ধে যেরকম, বা আমাদের ডাক্তার তরিকুল ইসলাম, এদের বিরুদ্ধে যেরকম রাজনৈতিক মামলা দিছে না, আমার তো কোনো রাজনৈতিক পদপদবি নেই। আমাকে সে কি করলো, আমি সহ আমাদের কয়েকজন সাংবাদিককে সে সার্চশিটে রাত্রে বেলা নিয়ে সে রাতে চলে গেছে। অসংখ্য মামলা একসাথে। যাই হোক, এরপরে তার পানিশমেন্ট হয়েছে, সে অনেক দিন ধরে এখনো সে পোস্টিং পায় নাই, বা তার যা হয়েছে হয়েছে, কিন্তু হয়রানি তো আমরা হইলাম, বা একটা অন্যায় কাজ তো হয়েছে। যাই হোক, আমরা সব মিলে চাই, আমাদের সময় প্রসন্ন আপনাদের এখানে একটা কমিটি করা হবে, আমি আসার পরে শুনছি এখানে। যাই হোক, সবাই আমরা নিজেরা আসি, যদি মনে করেন এই কমিটি আপনাদের মনোনীত না হয়, তাহলে একটা সময় আছে যে অন্তত আপনারা কমিটি করার থেকে কথা বলার তো সুযোগ পাইছেন। 6 মাস পরে, 1 বছর পরে আপনারা পরিস্থিতির কাছে বেশি হলে আপনারা আরেকবার একটা নির্বাচনের মাধ্যমে নিজেরা করে একটা কমিটি করে। এই কথাতে কারো দ্বিমত আছে? দ্বিমত না থাকলে আপনারা অন্তত এই বিষয়গুলো মেনে নেন। এখনকার সমাজে সবাই মিলেমিশে থাকে, অন্তত দেখেন না মুসলমানরা মন্দির পাহারা দিচ্ছে কীভাবে, কারণ যে কোনো একটা অঘটন ঘটায় মুসলমান আমাদের দেশটাতে অস্থিতিশীল আছে, এই বিষয়টা বিশ্বকে দেখাতে চায়। আমরা কি সুযোগ করে দেবো? এখন আমাদের নিজেদের মধ্যে কোনোভাবে মারামারি আনাআনি করে এটা দেখানো মানে দেশে একটা নৈরাজ্য চলতেছে, একটা অস্থিরতা চলতেছে। এটা যাতে না থাকে, আমরা সবাই সবার জন্য দোয়া করবো, শুভকামনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুস্থ রাখে, দীর্ঘ নেখায় দারাজ করে। পাশাপাশি আমাদের যে ছেলেগুলো আমাদের এই দেশের জন্য, দেশের পরিবর্তনের জন্য, এই নতুন বাংলাদেশের জন্য তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। বিশেষ করে রংপুরের আবু সাইদের ছবি মনে হয়, আমার মনে হয় কারো চোখ থেকে এটা যাচ্ছে না, প্রত্যেকের হৃদয়ে এটা আঘাত করেছে। অন্যরা তো আছে অবশ্যই। সুতরাং আমরা মনে করি যে এই যে এতগুলো শহীদের রক্ত আমাদের ছেলে পেলেগুলোর হোক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের যেন প্রত্যেককে শহীদ হিসাবে কবুল করেন। তারা আহত আছেন বিভিন্ন জায়গায়, তারা যেন দ্রুত সুস্থ হন। সরকারকে অভিনন্দন জানাই, সরকার ব্যবস্থা নিয়েছেন এটা, যে যারা ওই সময় আন্দোলনের সময় যারা গ্রেপ্তার হয়েছেন, মামলা হয়েছে, এই মামলাগুলো তারা দ্রুত প্রত্যাহার করেছে। এইটা একটা বড় কাজ, এটা সরকার প্রথম অবস্থায় করেছেন। আমরা যারা বিভিন্ন অন্যান্য মামলাগুলোতে হয়রানিমূলক মামলা এখনও আছেন, আমরা চাইবো, সরকারের কাছে দাবি জানাবো এই মামলাগুলো যেন দ্রুত শেষ হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেকে দাওয়াত দেয় না, কেন দেয় না সেটা আমার দাওয়াত দেয় না। আপনারা যদি আমাদেরকে পরামর্শ দেন, আমরা তো বলছি এটা কমিটির লোকের বসে আসি, এখানে কথা বলে এটা আমার সাথে আমরা একটা পরামর্শ বৈঠক, একটা বৈঠক আমরা দিব আমাদের সবাইকে নিয়ে। এখন এখানে গ্যাপ হয়েছে, এটা ঠিক আছে, গ্যাপ হইতে আপনারা বুঝেন একটা এই দেশের পরিস্থিতি অবস্থা, একটা কমিটি এই সেক্রেটারি এখানে চলে গেছে, আপাতত কিছু লোক ঘোষিত মাত্রার পদবিত্র, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আমার রাক্ষার দেখালে কি হবে বুঝলাম, মানে আমরা এখানে কমিটি পেলাম করে গেলাম, আমরা এখানে আমার জড়াই দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে না, আমরা এটা বুঝতে হবে যে আমরা কিছু লোক দায়িত্ব নিয়ে আমাদেরকে সব করে দিচ্ছি, আমরা করি না বুঝতেছি, কারণ আমাদের তো কারো লাভ কিছু নেই, উনি বলতে আমি বলতে আমরা বলতে হয় বলবো। এখন সবাই ভোটারের জন্য যেমনি সুবিধা আমরা এটা করবো, যদি আমরা মনে করেন যে এটা মনোভূত হয়েছে না, এটা নিয়ে পালন করবো, আমরা এটা পরামর্শ আমরা গ্রহণ করবো, যদি গ্রহণ না করি তখন আমি একটা দিন আপনি দেবেন, আমারও স্বার্থ নাই, এরও স্বার্থ নাই, যেটা বলতে এটা সঠিক। এখন আমরা আমার সামনে দিলে আমরা দাওয়াত দিব, আমার ওই এই আমাদের দায়িত্ব নিচ্ছে, আমি দাওয়াত দিব না, দাওয়াত দিব, সময়টাও কম। এখন আমরা বসতে এক সপ্তাহ কিন্তু বসতে দিই, সময় দিয়ে কেউ সময় দিয়ে সব ব্যবসায়ী কেউ বসতে দিই, আমাদের 10টা আমাদের উনি আমরা কাজ থাকবে, ওনার কথায় বসছি বসে বসে এরা বলেন আমাদের সবাই আবার দিয়ে মুখি যারা আসে আমরা বসি সবাই তাদেরকে আমরা মেকানিক করব, এই হলো কথা। এখন আপনারাও যে একমত থাকেন, আমরা তো আমরা দেখে আমাদের কাছে একটা লোক আনছি, এটা যদি মনোভূত হয় না, এটা চলে আমরা এবারে আমরা আমাদের সাথে পরিস্থিতি করে একটা উঠান করবো সবাইকে নিয়ে। আর যদি মনে করেন না আমরা আগামী সপ্তাহে আপনারা বৈঠক করে এই বৈঠক শেষে আমরা এখান থেকে কমিটি গঠন করুন, আমরা যেটা লাগিয়ে ঠিক আছে, তাইলে রাত টাকা সহ আমরা কি 500 দায়িত্ব করে 1925 সিদ্ধান্ত নিব, ঠিক আছে? আর আপনার কোনো কথা আছে এই ব্যাপারে? এটাই সমস্যা নেই, মতো আলোচনা করো,
এরকম আমাদের রাত টাকা আমরা হিসেবে থাকবো, বাকিটা উনি সবাই সমন্বয় করে সান্ত্বনা করে ওরা আগামী মিটিং এর আয়োজন করবে। ঠিক আছে? সবাই ধন্যবাদ। আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।